अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, अन्याय विरुद्धे प्रतिबाद। কখনো তো আমার দিকেও একটু তাকাও। বলো না কেমন দেখাচ্ছে আমাকে? না না, আমি কিচ্ছু করব না। তুমি যেমনটা বলবে আমি তাই করব। আমি হাত জোড় করছি, কোথাও যেও না। কতবার বলেছি তোমাকে এসব করো না। তোমাকে যতই বলি ততই বাড়াবাড়ি করো। যদি অবাধ্য হও শাস্তি তো পেতেই হবে। যা। মা 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 উঠে পড়ো, মা উঠে পড়ো, উঠে পড়ো। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে? একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো না। আমার মনে হচ্ছে যে আমরা ভুল করছি। কি ভুল করছি? মানে আমার ভীষণ বিবেক দংশন হচ্ছে। দেখো মধু, আমরা যা কিছু করছি তাতে কোনো ভুল নেই, কারণ আমরা কাউকে ঠকাচ্ছি না। আমাদের মধ্যে যে সম্পর্কই থাকুক, আমার স্ত্রী সবকিছু জানে আর তোমার স্বামীও, আর আমরা কারোর কোনো ক্ষতি করছি না তো। হ্যাঁ, রিল্যাক্স। মেসোমশাই, দুর্গা,
মেসোমশাই, আপনাকে নিজের বাড়িতে কেউ থাকতে দেয় না যে আপনি সব সময় আমাদের বাড়িতে চলে আসেন? দুর্গা, এটা কি ধরনের ব্যবহার গুরুজনদের সাথে? ব্যবহার? বড়দের ব্যবহারটাই তো আমার কাছে বড় প্রশ্ন, মা। আর আপনি শোনেননি আমি কি বললাম? এটা আমাদের বাড়ি, কোনো ধর্মশালা নয় যে যখন যার ইচ্ছে হবে আমাদের বাড়িতে চলে আসবে। রোজ রোজ এই আতিথেয়তা আমার একদম পছন্দ নয়, বুঝেছেন আপনি? দুর্গা মা, আমি ব্যাস, কিছু শুনতে চাই না। আমার বাড়ি এক্ষুনি খালি দেখতে চাই। সো প্লিজ। দুর্গা, তুই এমন... আর একজনই যে আমাদের পরিবারটাকে একেবারে নষ্ট করে দিয়েছে, আর ওই আরেকজন যে এই বাড়িতে শুধুমাত্র একটা ছবি হয়েই রয়ে গেল। আমাদের বাবা ভগবান জানে কলকাতায় কার সঙ্গে নোংরামি করে বেড়াচ্ছে। নাও নাও, মুখটা খোলো, মিষ্টি খাও। খাও। কি ব্যাপার? এত খুশি কেন? তুমি বাবা হতে চলেছো। মৌসুমী, এটা তুমি কি বলছো? তুমি তো জানো এটা হতে পারে না। কি হতে পারে আর কি হতে পারে না সেটা তুমি আমাকে শিখিও না। এত কথা দিয়েছিলে, একটাও পূরণ করনি। এবার সেটাই হবে যেটা আমি চাইবো। নিজের বউয়ের কাছে যাও আর গিয়ে ডিভোর্স নিয়ে এসো, নিজের সমস্ত সম্পর্ক শেষ করে এসো। দাঁড়াও, ভিখারিদের মতো খালি হাতে ফিরে আসবে না কিন্তু। যাও এবার। নমস্কার ঠাকুরমশাই, বলুন। আরে ওসব চিন্তা আপনি করবেন না, আমি দেখে নেব। শুধু বলুন ছেলেটা কেমন। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকাতে ভালোই রোজগার করে মনে হচ্ছে। আপনি দেখা করার ডেটটা ঠিক করুন, বাকিটা আমি দেখছি। আমার দুর্গার কোনো অসুবিধা যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, অভিনন্দন। দুর্গার জন্য এমন একটা সম্বন্ধ এসেছে, যদি এটা পাকা হয়ে যায় না, তবে ভেবে নাও দুর্গা সারা জীবন সুখে থাকবে। সকাল সকাল কি ভালো খবর দিলে তুমি। সরব, দাঁড়াও, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়। দেখো, যদি সম্পর্কটা হয় তবে দুর্গার জীবনটাই পাল্টে যাবে, আর তোমার মনে কষ্ট দেবার মতো কেউ থাকবে না। আমি এক্ষুনি গিয়ে দুর্গাকে বলছি। থ্যাংক ইউ। বাবা, এখানে মার হাত কেটে গেল আর তুমি দেখতেও পেলে না? তোমাদের মা যদি সব ফলকে আমার গলা মনে করে কাটে, তবে তো হাতটা কাটবেই না। হ্যাঁ, সকালবেলায় বাড়িটাকে নরক করে তুলেছে। আমি এই নরকে আর থাকতে পারবো না। মায়াঙ্ক, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আরে এটা কোনো সিনেমা হচ্ছে নাকি? এখান থেকে নিয়ে চলো আমাকে, পালিয়ে যাই। ইয়ার কি হচ্ছে নাকি? আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। আমি তোমাদের মতো বড় লোক নই। কোথায় যাব, কোথায় থাকবো, তাছাড়া ছেলে তো সবে দেখা হচ্ছে, বিয়ে তো হয়ে যায়নি। আমাকে একটু সময় তো দাও। তুমি না কোনো কাজের নও, তোমার দ্বারা কিচ্ছু হয় না। তোমরা সব ছেলেরা একই রকম হও, নিজেরটা মিটে গেলে আর কাউকে চেনো না। আমার কথাটা তো শোনো। হ্যালো, কি? আমি আসছি। চাবিটা দাও, আর্জেন্ট। কি হয়েছে? দাও তাড়াতাড়ি। আমিও যাবো তোমার না, সাথে। কোনো প্রয়োজন নেই। রাস্তা ছাড়ুন আমাদের। আরে আরে দাঁড়াও, শোনো। আরে কি ফিগার ভাই। হ্যাঁ, আরে এসো এসো। ছিল দুজন, হলো তিন। এবার জমবে মজা। এই এই
মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেল নাকি? কি হয়? আরে আরে পালা 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 পালা। মধু, এটা তোমার জন্যও ভালো আর আমার জন্যও ভালো। দেখো অভিমন্যু, যতদিন না আমার মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমি এই কলঙ্কটা নিতে পারবো না যে আমি একজন ডিভোর্সি মহিলা। আর যদি টাকার কথা বলো, সে তো এতদিন তুমি পেয়েই এসেছো, কিন্তু আজকের পর এই বাড়ি থেকে তুমি একটা টাকাও আর পাবে না। মধু, আজকে এই যে মেজাজ তুমি আমাকে দেখাচ্ছ না, সেটা কিন্তু আমারই টাকার জোরে। একটা কথা মনে রেখো, খুব তাড়াতাড়ি তুমি আমার সামনে এসে হাত পেতে ভিক্ষে চাইবে। কে এই লোকটা? আর এই বাড়িতে কেন এসেছে? বাহ বাহ, বাপকে চিনতেই অস্বীকার করছিস। ভালোই বোঝা যাচ্ছে সব মায়েরই শিক্ষা। কি করব, তুমি তো অন্য কোথাও ব্যস্ত ছিলে, তাই তোমার থেকে শিক্ষা পাওয়ার সুযোগই হয়নি। তাই এর থেকে বেশি সম্মান আর আশা করো না তুমি। চলো বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমি তোর বাপ, একদিন ঠিক আমায় দরকার পড়বে। তোর মনের মধ্যে এই যে এত বিষ জমে আছে, সেটা কে ভরেছে আমি ভালো করে জানি। তোর কোনো দোষ নেই। এই মহিলা একদিন নিজের ফুর্তির জন্য তোরও ক্ষতি করে ছাড়বে, মনে রাখিস কথাটা। মৌসুমী, কি করছো? আমার কথা বাদ দাও। তোমার যেরকম গলা শুনতে পাচ্ছি, নিশ্চয়ই তোমার বউ আবার খালি হাতে ফিরিয়ে দিয়েছে তোমাকে। হ্যাঁ, আসলে আমি ওই ওখানেও বুঝি এরকমই মিনমিন করছিলে? কান খুলে শুনে রাখো, যদি এইবার কাজ শেষ করে না আসো, তাহলে তুমি জানো তো আমি কি করতে পারি। শোনো, দুর্গা দাঁড়া। আমার তো ওদের সবাইকে কিছু বলার আছে। বস। একজন মহিলা যত কষ্টই পাক না কেন, নিজের সম্পর্কগুলো কখনোই ভাঙতে চায় না। যে সম্পর্ক কিনা তার মান, সম্মান, জীবন, তার স্বামী। কিন্তু যখন তার স্বামী সেই সম্পর্কে আগুন ধরায়, তখন একটা দুটো নয়, সব দিক পুড়ে ছাই হয়ে যায়। আমি তো চিরকাল এই আগুনে পুড়েই এলাম, কিন্তু তোদের তিনজনের গায়ে কখনো আঁচ লাগতে দেইনি। আমি মানছি যে আমি ভুল, আমার অসহায়তার চেয়েও বড় হলো আমার ভুল। আর আমি আমার এই ভুলটাকে কখনো ঠিক প্রমাণ করতেও চাইনি, কিন্তু বয়সের এই সীমান্তে এসে আমি আমার ভুলের সাফাই গাইব না। দুর্গা, প্লিজ আমার কথা শোন। একবার তুই ছেলেটার সাথে দেখা কর, যার কথা আমি বলছি।
যখন তোদের বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল তখন তোরা তিনজনেই খুবই ছোট। সেই সময় তোদের দাদু যদি আমাদের না সামলাতো, আমাদের সাহায্য না করতো, তাহলে রাস্তায় গিয়ে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকতো না। আমি হাত জোড় করছি দুর্গা, আমি জানি তুই অন্য একটা ছেলেকে ভালোবাসিস, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না। এই ভুলটা তুই করিস না। আমার কথাটা শোন, একবার তুই ছেলেটার সাথে মিট কর। আমার এতদিনের সব চেষ্টাকে এভাবে বৃথা করে দিস না দুর্গা। আমি তোর ভালোর জন্য বলছি। আমি তোদের কোনো কষ্টে দেখতে পারবো না। দেখা কর ওর সাথে। মায়াঙ্ক তোমাদের মতো বড় লোক নয় বলে তোমাদের ওকে পছন্দ নয়। ঠিক আছে, পছন্দ না হলে আমারও কিছু করার নেই। তোমার যা মনে হয় করতে পারো। আমি এই ছেলেটাকে বিয়ে করব না, বুঝেছো তুমি? তোরা আমার সাথে এরকম করিস না। এখন তোরাই দুর্গাকে বোঝাতে পারিস, প্লিজ। তুমি ভাবে কেঁদো না মা, আমরা দিদিকে বোঝাবো। তুমি শুধু কেঁদো না। শোনো না, তুমি আমার বোনের দিক হয়ে যাচ্ছ ছেলে দেখতে, কিন্তু এটা ভুলো না তুমি কিন্তু কোণে পক্ষ। একটু মাথা ঠান্ডা করে কথা বলো। ব্যাস একবার দুর্গার বিয়ে হয়ে গেলেই আমার বোনের মাথা থেকে চিন্তা নেমে যাবে। ভগবান করুক সব যেন ভালো হয়। খোঁচা না মারলে তোমার গলা দিয়ে জল নামে না, না? আরে এসব ঢং বন্ধ করো। আমি তোমার সব নাটক বুঝি, আর এটা আমার দায়িত্ব। আমি নিজেই সামলে নেব, বুঝেছ? হ্যাঁ, বুঝতে তো পেরেছি। মেটাতে তুমি খুব ভালোই পারো। প্রথমে ওই বাড়ি থেকে মিটিয়েছো, এখন ওই বাড়ির সমস্যা মেটাচ্ছ। সব তুমিই মেটাবে, তাই না? তোমার যুবক ছেলেদের সামনে আমার চরিত্র নিয়ে কথা বলছো তুমি? দেখেছিস তোদের মায়ের নাটক? দিন রাত এইসব চলছে। আরে একে দেখে কে বলবে এত বড় উকিলের বউ এটা? তোদের মাসিকে একবার দেখ, এত সুন্দর, এত সম্মান নিয়ে থাকে, আর একে দেখ। আর তোরাও তো বাইরের জগৎটা দেখছিস, তোর মাকে বোঝাচ্ছিস না কেন? আর তুমি একটা কথা যদি আর বলো, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। সরো। আপনার এই বাড়িতে কোনো কাজ নেই, আর তাছাড়াও আপনি যা কাজ করেন তার জন্য অন্তত এই বাড়ির চৌকাঠ পেরোনোর কোনো প্রয়োজন নেই আপনার। আপনি চলে যেতে পারেন এখান থেকে। আপনি কি শুনতে পাননি? এখান থেকে চলে যান। আমি আমার দিদির সাথে কথা বলতে চাই। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তোর মায়ের সঙ্গে থেকে থেকে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস তুই। দেখো মধু,
এক মিনিট। মধু, তুই এখান থেকে চলে গেলেই ভালো হবে। তোর জন্য আমি প্রতিদিন গালাগালি আর মার সহ্য করে আসছি, কিন্তু আজ সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তোর জন্য আজ আমার বাচ্চাদেরও মার খেতে হচ্ছে। তুই আমাকে তো কোনোদিন শান্তি দিসনি, আর আমার ছেলেদেরও দিচ্ছিস না। তুই আমার স্বামীকে কেড়ে নিয়েছিস, আমি কিচ্ছু বলিনি। নিজের বাড়িতে নিজে অপমানিত হয়েছি, তবুও চুপ করে থেকেছি। তোর জন্য আমার বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে গেছে, আমি সহ্য করেছি। কিন্তু আজ তোর জন্য আমার বাচ্চাদের উপর প্রভাব পড়ছে, সেটা আমি কখনোই মেনে নেব না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে তুই আমার স্বামী আর আমার ছেলেদেরকে ছেড়ে চলে যা। আমি মানছি দিদি, আমি অনেক ভুল করেছি। আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু দোষ কি শুধু আমার একারই? আমি তোমার স্বামীকে কিন্তু কখনো বাধ্য করিনি আমার কাছে আসতে। আজ তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, আঙুল তুলছো আমার দিকে। নিজের স্বামীকেও তো একটু বশ করলে পারতে। দিদি, আমি আজও তোমার বোন। আমি তোমার সতীন কখনো ছিলামও না, আর কখনো হতেও চাই না। হ্যাঁ, এসব যা কিছু ঘটেছে তার জন্য আমি তোমার কাছে আর তোমার দুই ছেলের কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা করে দাও আমাকে। আর জামাইবাবুর আর আমার মধ্যে যা ছিল সেসব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কথা দিচ্ছি আমি তোমাকে। একবার শুধু আমার মেয়ে দুর্গার বিয়ে হয়ে যাক, তখন আমি তোমার আর জামাইবাবু দুজনের জীবন থেকেই দূরে চলে যাব। থাক তোরা দুজন ওনাদের সাথে, বাকি জীবনটা ওদের মতো করেই কাটাবি। আমি বাঁচতে চাই আমার মতো করে। সব নিয়ম, সব বাধা নিষেধ শুধু আমার জন্যই। বাড়িতে থাকলে রোজ কোনো না কোনো ড্রামা, বাইরে বেরোলে লোকের কথা শুনবো। তোরা যদি এইভাবে থাকতে চাস তাহলে থাক, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। দিদি, আমাদের কথাটা তো শোন। দিদি কথা শোনো। দিদি প্লিজ। দিদি, তোমার মাথাটা খারাপ হয়ে যায়নি তো? তুমি জানো তুমি কি বলছো? খুব ভালো করেই জানি, আর এটাও জানি ভালো থাকার এটাই একটা উপায়। যদি আমার আড়ালে তোরা মাকে ফোনও করিস, আমার নামে কান ভরার চেষ্টাটুকুও করিস না, এমন অবস্থা করব মনে থাকবে তোদের। দিদি, দিদি কথা শোনো। দিদি প্লিজ যেও না, দিদি কথা শোনো। চলো। কোথায় যাব আমরা? চলো, আমি বলছি সেটা। আমি কি জানতে পারি আমরা কোথায় যাচ্ছি, কি করব?
আমি জানি না, যেখানে খুশি চলো, কিন্তু আমি এই শহর ছাড়তে চাই এক্ষুনি, এই মুহূর্তে। থেকে থেকে তোমার কি হয় বলো তো? আমি কিচ্ছু জানি না, শুধু আমি এইটুকু জানি ওই বাড়িতে আমি আর ফিরবো না। তোমার সাথে থাকতে চাই। দেখো, না আমি তোমার সঙ্গে যাব, না আমি তোমার সঙ্গে থাকবো। অদ্ভুত মেয়ে তো তুমি, কখন তোমার মাথা ঠিক থাকে না বোঝাই যায় না। একটা কাজ করো, নিজের বাড়িতে যাও, ওটাই তোমার জন্য ঠিক। আর আমায় মুক্তি দাও। আমারও তোমার সাথে থাকার কোনো ইচ্ছে নেই। আমি নিজেই দেখে নেবো এরপর কি করব। তোমার দ্বারা না কোনোদিন কিচ্ছু হবে না। তুমি আমাকে কি কথাটা বললে? হ্যাঁ, তোমার দ্বারা কোনোদিন কিচ্ছু হবে না। দেখো দুর্গা, বলে দিচ্ছি আমি তোমাকে। রে, কি করছিস এখানে? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে কি হচ্ছে সব? হ্যাঁ, কিরে, মেয়েটাকে বিরক্ত করছিস তুই? ও আপনাকে বিরক্ত করছে? ফোন করে দেখি দুর্গাকে। ফোন ধরছে না কেন? আরে কেউই তো ফোন ধরছে না, কি করি এখন? অজিত, এদিকে এসো। চাবি নেই আমার কাছে আজ, দেখো তো এটা খুলতে পারো কিনা। দুর্গা, দুর্গা, বৈদেহী, দুর্গা, বৈদেহী, মিতালি, দুর্গা, 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 বৈদেহী, মিতালি, কোথায় গেল আমার মেয়েরা? দুর্গা, স্যার, স্যার এদের ডেড বডি পাওয়া গেছে। একজনের নাম বৈদেহী, আরেকজনের নাম মিতালি। স্যার এদের একজন বড় বোনও আছে, নাম দুর্গা, ও মিসিং আছে। বাড়িতে আর কে আছে? স্যার এরা ছাড়া এদের মা আছে। ওকে, বাড়ির সমস্ত জায়গাগুলো ভালো করে চেক করো। কোনো জানলা খোলা থাকলে, কোনো স্ক্রু ঢিলে থাকলে আমার পুরো রিপোর্ট চাই। ভেজে একটা কাজ করো, ফরেনসিক টিমকে ডাকো। ঠিক আছে। ইন্সপেক্টর, ইনি কে? স্যার ইনি স্যার ও মিতালি আর বৈদেহীর মা, কিন্তু এখন উনি কথা বলার মতো অবস্থায় নেই। আর আপনি? আগে আমি কুমার ঠাকুর, এই দুটো মেয়ের মেশো। আমি পেশায় উকিল।
আমাদের খুবই খারাপ লাগছে আপনাদের সঙ্গে যা হয়েছে। আপনি কাউকে সন্দেহ করছেন? স্যার এদিকে আসুন। আসুন স্যার, এই দেখুন। এনাকে ভেতরে নিয়ে যান। হ্যাঁ স্যার। স্যার এই মেয়েটাকে আমি কালকে রাত্রে দেখেছিলাম একটা ছেলের সঙ্গে। কিছু একটা গন্ডগোল মনে হয়েছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু দুজনের কেউই উত্তর দেয়নি। কিরে, মেয়েটাকে বিরক্ত করছিস? এমন একটা পরিবার যেখানে সম্পর্কগুলো বিচ্ছিন্ন ছিল, আর তার জন্য এমন আগুন লাগলো যে পরিবারটা শেষ হয়ে গেল। চোখের এক পলকে মধু তার 3 মেয়েকে হারিয়ে ফেলল। মধুকে কোন বিষয়ের জন্য ভোগ করতে হচ্ছিল? কে ছিল সে যে মধুকে এভাবে শেষ করে দিতে চেয়েছে, যখন সে নিজের 3 মেয়ের সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিল? মধু নিজের ভুলগুলোকে বুঝতে পেরেছিল, যার জন্য সে আফসোসও করছিল। তাহলে এমন কে ছিল যে এসব সহ্য করতে পারছিল না, আর চোখের পলকেই সে সবকিছু শেষ করে দিল? বল, এইভাবে বলবি না তুই। স্যার বলছি আমার কথাটা শুনুন স্যার। ও আমার সাথে পালাতে চাইছিল, আমি বারণ করেছিলাম, সেই জন্য আমাদের ঝগড়াও হয়েছিল। ঝগড়া হলে মাঝ রাস্তা ছেড়ে দিবি, নাকি পুলিশের চোখে ধুলে দেওয়ার জন্য তুই অন্য রাস্তা নিচ্ছিস? না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। এ কিছু করেনি। একে ততদিন আদর যত্ন করো যতক্ষণ না এর মোটা চামড়া গলে গিয়ে পাতলা হয়ে যায়। স্যার বল বলছি। মায়াঙ্ক তোমাদের মতো বড় লোক নয় বলে তোমাদের ওকে পছন্দ নয়। হলো তো এবার তোমার শান্তি? সারা বাড়ি খালি। এবার আর কেউ তোমাকে কোনো কাজে বাধা দেবে না। শেষ করে দিলে তো আমার মেয়েগুলোকে। চুপ করে আছো কেন? এই বন্ধ করো তোমার এই কুমিরের কান্না। বলো, আমার ফুলের মতো মেয়েগুলোকে মারলে কেন? বলো, তোমার ফুর্তির পথে বাধা হয়ে গেছিল ওরা? ব্যাস, তোমার মতো জঘন্য নীচ একটা লোক যে আমার স্বামী, সেটাই আমার দুর্ভাগ্যের কারণ। বাহ, একেই তো বলে চোরের মায়ের বড় গলা। তোমাকে দিয়ে এবার আমি জেলের ঘানি টানাবো। আর মনে রেখো, এবার আর জামাইবাবু বাঁচাতে আসবে না। বাবা হওয়ার বড্ড শখ তোর না? যা বের ওখান থেকে, বেরিয়ে যা। ভয় তো তুমি এবার পাবে জামাইবাবু। তোমাদের দুজনের সব গল্প ফাঁস করে দেব আমি। কাউকে ছাড়বো না, পুলিশকে সব বলে দেব। স্যার, পাড়ার সবাই, সারা শহর এটা জানে যে আমার বউ আর তার জামাইবাবুর কি সম্পর্ক। স্যার, ওরা দুজনে মিলেই আমার ফুলের মতো মেয়েগুলোকে মেরে ফেলেছে। আর স্যার, যখন আমি বাড়িতে খবর নিতে গেলাম, তখন দেখুন কি হাল করেছে আমার। কত মেরেছে, এখনো ব্যথা করছে স্যার। আমি নিশ্চিত করে বলতে পারি স্যার, ওদেরই দুজনের কাজ এটা। স্যার, আপনি ওদের দুজনকে লকআপে ভরুন, মারুন খুব, দেখবেন স্যার সব বলে দেবে ওরা। মিস্টার অভিমন্যু, আমাদের কি করা উচিত না করা উচিত এই সমস্ত আপনি আমাদের উপর ছেড়ে দিন। বুঝতে পেরেছি, এই অন্যায় হতে দেব না আমি। আরে আপনারা ভেবেছেন কি আমাকে? আমি কোর্টে যাব, কালেক্টরের কাছে যাব, কাউকে ছাড়বো না আমি। আবার আসবো, কিন্তু পরের বার আমি একা আসবো না। ছাড়বো না আমি কাউকে,
কাউকে ছাড়বো না। স্যার, উনি যতটা নাটক করে গেলেন মনে হচ্ছে এই সবকিছুর পিছনে ওনারও হাত থাকতে পারে। অভিমন্যু সব ইনফরমেশন নিয়ে এসো। স্যার। হ্যাঁ, কি বলেছিলে জানো তুমি? খালি হাতে যেন না আসে, এটাই তো? খালি হাত ছাড়ো, এবার ঘর ভরে নিয়ে আসছি। এবার আর কোনো জিনিসের অভাব থাকবে না আমাদের। এবার আমাদের সময়, আমরা আনন্দ করব আর ওই মধু পচবে জেলের মধ্যে। স্যার। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, আমি অভিমন্যুর ডিটেলস জোগাড় করেছি। সেখান থেকে জানতে পারলাম গত কয়েক বছর ধরে উনি কলকাতায় অন্য একজন মহিলার সঙ্গে বসবাস করছেন। আর স্যার, ওনার বাবা ওনাকে সম্পত্তির এক ভাগও দেননি। উনি সমস্ত সম্পত্তি ওনার বৌমার নামে লিখে দিয়েছেন। আর গত কয়েক বছর ধরে এই সব কিছুর খরচা মধুই ওনাকে দিয়ে আসছেন। কিন্তু এই সব কিছুর থেকে জরুরি কথা হলো, খুনের দিন রাতে অভিমন্যুর ফোনের লোকেশনও মধুর ঘরের আশেপাশেই ছিল। নিয়ে এসো ওকে। স্যার। আরে কে আবার এখন? ভালোই নাটক করেছিলে তুমি, কিন্তু কোনো কাজে এলো না। প্রথমে নিজের মেয়েদের মারলে, আর সেই রাতেই, যে রাতে মধুর বাইরে যাওয়ার ছিল। প্ল্যানটা এই ছিল না? সমস্ত দোষ মধুর উপরেই পড়ে আর সমস্ত প্রপার্টি তোমার হস্তগত হয়ে যায়। স্যার, আপনাদের কেউ ভুল বুঝিয়েছে। আরে আমি নিজের মেয়েদের কেন মারবো? আপনি বলুন। তুই সত্যি কথা বলবি? বলছেন কেন? বল 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 বলছি। ওই রাতে তুমি মধুর ঘরের পাশেই ছিলে, এই কথাটা আমরা ভালো করেই জানি। এখন সত্যি কথাটা বলবে নাকি আরো একটু বেশি খাতির করব? বল বলছি। না না স্যার, বলছি 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 স্যার, সব বলছি। এটা সত্যি স্যার যে আমি সেদিন রাতে মধুর ওখানে গেছিলাম। শোন মা, আরে শোন শোন শোন, আমার কথাটা শোন একবার মা। শোন শোন, একবার আমার কথাটা মন দিয়ে শোন, তারপর আমাকে আমার বাড়ি থেকেই তাড়িয়ে দিস, ঠিক আছে? শোন, তোর মা আমাকে বদনাম করার জন্য আমার সম্পর্কে যত খারাপ কথা বলেছে, আমি ততটা খারাপ মানুষ নই রে। ও তো আমার নামে বিষিয়ে দিয়েছে তোদের মনটাকে। ওই দিনের অপমানটা মনে নেই তোমার, যে তুমি আবার চলে এসেছো? আমরা হয়তো আমাদের মায়ের ওপর রেগে আছি, কিন্তু তার থেকে অনেক বেশি আমরা তোমাকে ঘৃণা করি। শোন মা শোন, তুই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি না বল? আরে আমি তোদের তিনজনকে খুব ভালোবাসি, আমাকে একটু বোঝ। বাবা, তুমি চলে যাও। যখন তোমার প্রয়োজন ছিল তখন তুমি ছিলে না। আজ আর আমাদের তোমাকে প্রয়োজন নেই। তারপর আমি ওখান থেকে চলে এসেছিলাম স্যার, আমি কিচ্ছু করিনি। পেটানি না খেলে বলবে না, শুধু কথায় তুমি মানবে না। নিয়ে যাও আর একে আচ্ছা করে পেটাও। স্যার আমার কথাটা শুনুন স্যার, বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি। স্যার স্যার মারবেন না স্যার, স্যার প্লিজ স্যার। মধু, হ্যাঁ দেখো, পুলিশ সন্দেহ করছে আমাদের 3 মেয়েকে যে খুন করেছে সে অভিমন্যু। ভুল করছে পুলিশেরা। মানে কি বলতে চাইছো তুমি? সত্যিটা কি তুমি জানো না, নাকি সবকিছু জেনে বুঝে লুকোতে চাইছো? আরে সত্যি আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আমি জানি আমার মেয়েদের কে মেরেছে। আমার মেয়েদের অন্য কেউ নয়, আমার নিজের দিদি সাবিত্রী খুন করিয়েছে। কি?
আরে তুমি সজ্ঞানে আছো? কি বলছো? দেখুন স্যার, মেয়েদের মৃত্যুতে একদম পাগল হয়ে গেছে উনি নিজেই। 1 মিনিট, আপনি বলুন। আমি ওর বোন, নিজের দিদিকে খুব ভালো করে চিনি। অনেক দিন ধরে এই সন্দেহটা আমার মনে ঘুরছিল। বলতে চেয়েছিলাম আমি, কিন্তু বলে উঠতে পারিনি। আজ অব্দি আমি তো সবকিছু শুধু ভেঙেইছি। আজ যা কিছু ঘটেছে না, সেসব সবই আমার ভুলের পরিণাম। কিন্তু বিচার পাওয়ার জন্য আমি কি নিজের দিদির সংসার এভাবে ভাঙতে পারতাম? স্যার আপনি শুনলেন তো, ও নিজেরই খেয়াল নেই ও কি বলছে। আপনি আমার কথাটা একবার শুনুন, এর কথা একদম গুরুত্ব দেবেন না। উকিল সাহেব, আপনি কেন এত চিন্তা করছেন? আমি এখনই যেটা সত্যি সেটা এক্ষুনি বার করে দিচ্ছি। বলুন সাবিত্রী দেবী। নিজের বাড়িতেই নিজের স্বামীর কাছে প্রতিদিন অপমানিত হই। কি ভুল ছিল আমার? প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তিল তিল করে মরে গিয়েছি, কখনো কোনো আওয়াজ করিনি। শুধু এটাই ভুল ছিল আমার। আর আমার এই চুপ থাকাকেই আমার স্বামী আমার দুর্বলতা ভেবেছে। দিনে দিনে আমি আরো বেশি কষ্ট পাচ্ছিলাম। আমি কোনো উপায় খুঁজে পাইনি। আমি একটাই রাস্তা দেখেছি আর সেটাই করার চেষ্টা করেছি। মা, মা দরজা খোলো। মা, আরে মা দরজাটা খোলো না। দাদা, মা দরজা খুলছে না কেন? মা দরজাটা খোলো। মা, মা, এরকম করছো মা? মা আমি এসে গেছি মা। না মা, প্লিজ মা, প্লিজ মা, প্লিজ না 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 মা, মা এগুলো কি করছো তুমি? কি হয়েছে? কি হয়েছে? কি করছো তুমি? আর সেদিনই আমার নিষ্পাপ ছেলেদেরকে জানোয়ার বানিয়ে ফেললাম। প্রতিশোধের আগুনে আমি এটাও চিন্তা করিনি যে আমি নিজের হাতেই আমার পরিবারকে শেষ করছি। স্যার, আমরা ভেবেছিলাম যে সবাইকে মেরে লাশগুলোকে লুকিয়ে দেব, কিন্তু দাদা তাড়াতাড়ি কর, পুলিশ আসছে, পালাতে হবে। আরে এটা তুলতে সাহায্য করো, তাড়াতাড়ি চল। স্যার পুলিশের ভয়ে লাশগুলোকে আমরা ওখানেই ফেলে পালিয়ে গেলাম। আর বাড়িতে বাইরে থেকে তালা মেরে দিয়েছিলাম যাতে রাতে কেউ জানতে না পারে। নিজের একাকিত্বের অন্ধকারকে দূর করতে মধু যে কাজ করেছিল তার ফলে তার পরিবারটা শেষ হয়ে গেল। কোনো ভুল বা অবৈধ সম্পর্কে জড়াবার জন্য কারণটা বৈধ হবে এমনটা হয় না, আর এমনকি সেই সম্পর্ককে আমরা সঠিকও বলতে পারি না। ঠিক সেইভাবে এই বিষয়টাতেও, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা যে সারা জীবন নিজের স্বামীর অত্যাচারকে সহ্য করে এসেছে শুধুমাত্র এই আশায় যে আজ নয়তো কাল সব ঠিক হয়ে যাবে, এই রকম পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে নয়, কারণ যখন ঘৃণার জন্ম হয় তখন নিজের সাথে অন্য অনেকের জীবন নষ্ট করে দেয়। একদম তেমনই যেমন সাবিত্রী নিজের ছেলেদের সঙ্গে মিলে করল, আর তার পরিণাম
দুটো পরিবারের মানুষজনেরা শেষ হয়ে গেল। এই জন্য সব সময় ঠান্ডা মাথায় ভাবুন, আর তার জন্য প্রয়োজন আপনার খুশিতে থাকা। সবার সাথে কথা বলুন, তাদের ওপিনিয়ন নিন, আর নিজের চিন্তাধারাকে সমৃদ্ধ করুন, যাতে আপনি নিজের এবং নিজের পরিবারের সবার খেয়াল রাখতে পারেন। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। নতুন এপিসোড নিয়ে আরও একবার আমি ফিরে আসব। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।